গত কয়েক দশকে ডেটা সেন্টার আর্কিটেকচার যেভাবে বদলে গেছে তা ভাবলে সত্যি অবাক হতে হয়। যেটা একসময় ছিল বিশাল জটিল সব যন্ত্রপাতির একটা গোলকধাঁধা, সেটা এখন একটা স্মার্ট সফটওয়্যার চালিত সিস্টেমে পরিণত হয়েছে। চলুন আজ এই অসাধারণ পরিবর্তনের পেছনের গল্পটায় একটু ডুব দেওয়া যাক। আসলে এই জটিলতার উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর ইতিহাসেই, আর গল্পটা বেশ মজার। প্রযুক্তির প্রত্যেকটা নতুন ধাপ আসলে একটা সমস্যার সমাধান করতে গিয়ে নিজের অজান্তেই জন্ম দিয়েছে আরেকটা নতুন চ্যালেঞ্জের। চলুন সেই টাইমলাইনে একবার ঘুরে আসি। তো চলুন গল্পের একেবারে শুরু থেকে শুরু করা যাক। সময়ের সাথে সাথে ডেটা সেন্টারের গঠন কিভাবে বদলে গেল আর কেনই বা বদলালো সেটা একটু দেখে নেওয়া যাক। 70-এর দশকে ছিল মেইন ফ্রেমের যুগ, মানে এক বিশাল যন্ত্রের মধ্যে কম্পিউট আর স্টোরেজ দুটোই। কিন্তু সমস্যাটা ছিল এর আকাশছোঁয়া দাম আর অনমনীয় গঠন। এরপর 90-এর দশকে এলো আলাদা আলাদা সার্ভার। ফ্লেক্সিবিলিটি তো বাড়ল, কিন্তু তৈরি হলো সার্ভার স্প্রলের মতো নতুন সমস্যা, মানে চারিদিকে শুধু সার্ভার আর সার্ভার। এই জট ছাড়াতে এলো সেন্ট্রালাইজড স্টোরেজ, কিন্তু সেটাও আবার নিজেই একটা আলাদা ছিল, মানে বিচ্ছিন্ন একটা অংশ হয়ে গেল। আর সবশেষে 2000-এর দশকে এলো ভার্চুয়ালাইজেশন। কম্পিউটিংয়ের ক্ষমতা বহুগুণ বেড়ে গেল ঠিকই, কিন্তু এটা সেন্ট্রালাইজড স্টোরেজের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ল যে পারফরম্যান্সের ক্ষেত্রে তৈরি হলো নতুন সব বাধা। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? প্রত্যেকটা নতুন উদ্ভাবন একটা সমস্যার সমাধানও করেছে, কিন্তু সাথে যোগ করেছে একটা নতুন জটিলতার স্তর, একটার উপর আরেকটা। ফলে এমন একটা সিস্টেম তৈরি হলো যা ম্যানেজ করা আর বড় করা দুটোই হয়ে উঠল ভীষণ কঠিন। এখন আমরা গল্পের এমন একটা মোড়ে পৌঁছাব যেখানে এই পুরনো দিনের আর্কিটেকচারটা আধুনিক যুগের চাহিদার সামনে এসে একেবারে ভেঙে পড়ল। একটা সময় এলো যখন এই মডেলটা আর কোনোভাবেই কাজ করছিল না। দুটো প্রযুক্তি ছিল আসল গেম চেঞ্জার, ব্যাপক ভার্চুয়ালাইজেশন আর অসম্ভব দ্রুতগতির এসএসডি। কিন্তু এই দুটো শক্তিশালী প্রযুক্তি পুরনো 3 টিয়ার ডিজাইন, মানে কম্পিউট, স্টোরেজ আর নেটওয়ার্কের যে আলাদা আলাদা স্তর ছিল, সেই মডেলটার একটা মৌলিক ত্রুটিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই কথাটা কিন্তু বিষয়টাকে দারুণভাবে ব্যাখ্যা করে। দ্রুতগতির ডিস্কগুলো আসলে সমস্যার সমাধান করেনি, বরং সমস্যাটাকে অন্য কোথাও ঠেলে দিয়েছে, নেটওয়ার্ক আর কন্ট্রোলারের দিকে। মানে ডেটা এখন ডিস্কের চেয়ে অনেক দ্রুত প্রসেস হতে পারে, কিন্তু নেটওয়ার্ক সেই গতিতে ডেটা আনা নেওয়া করতে পারছে না। ফলে আসল বাধাটা হয়ে দাঁড়িয়েছে নেটওয়ার্ক। 5 লক্ষ শতাংশ! ভাবা যায়? সংখ্যাটা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যখন ডেটা লোকাল স্টোরেজ থেকে না এসে একটা নেটওয়ার্ক পার হয়ে আসে, তখন পারফরম্যান্সের ওপর এর প্রভাবটা ঠিক এতটাই মারাত্মক হতে পারে। পুরো সিস্টেমটায় অস্বাভাবিক রকম ধীর হয়ে যায়। এই টেবিলটা দেখুন, কি অবাক করা ব্যাপার! একটা সাধারণ নেটওয়ার্ক কানেকশনকে পুরো তড়া জ্যাম করে দেওয়ার জন্য মাত্র 4টা বা 5টা দ্রুতগতির এসএসডি যথেষ্ট। এর মানে হলো আপনি যত দামি আর পাওয়ারফুল এসএসডি যোগ করুন না কেন, নেটওয়ার্কের গতির সীমাবদ্ধতার কারণে কোনো লাভই হবে না। বাধাটা তখন আর স্টোরেজে নয়, বাধাটা হলো নেটওয়ার্ক। এতক্ষণ তো সমস্যা নিয়ে কথা বললাম, এবার চলুন সমাধানের দিকে তাকাই। গুগল, ফেসবুকের মতো বড় বড় টেক কোম্পানিগুলো এই সমস্যার সমাধানের জন্য একটা নতুন আর্কিটেকচারাল নীতি বা দর্শন তৈরি করে, যেটা ওয়েব স্কেল নামে পরিচিত। তো এই ওয়েব স্কেল জিনিসটা কি? এটা কিন্তু শুধু গুগল বা ফেসবুকের মতো বিশাল কোম্পানির জন্য নয়, এটা আসলে একটা ডিজাইন ফিলসফি। এর মূল কথা হলো, ধরেই নিতে হবে যে হার্ডওয়্যার যে কোনো সময় বিগড়ে যেতে পারে, তাই সিস্টেমকে এমনভাবে বানাতে হবে যেন একটা যন্ত্র বিকল হলেও পুরো সিস্টেমটা দিব্যি চলতে থাকে, কোনো রকম বাধা ছাড়াই। এই দর্শনের 4টি মূল ভিত্তি বা স্তম্ভ আছে। প্রথমটা হলো হাইপার কনভার্জেন্স, মানে কম্পিউট আর স্টোরেজকে একসাথে জুড়ে দেওয়া। দ্বিতীয়টা হলো সফটওয়্যার ডিফাইন্ড ইন্টেলিজেন্স, যেখানে স্পেশাল হার্ডওয়্যারের বদলে সফটওয়্যারই সবকিছু চালায়। তৃতীয়টা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, যার ফলে কোনো একটা যন্ত্র বিগড়ে গেলেও পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যায় না। আর সবশেষে লিনিয়ার স্কেল আউট, মানে যখনই দরকার ছোট ছোট ব্লক যোগ করে সিস্টেমকে বড় করা যাবে আর পারফরম্যান্সও বাড়বে একেবারে প্রেডিক্টেবল হারে। এখন প্রশ্ন হল, ওয়েব স্কেলের এই বড় বড় নীতিগুলোকে বাস্তবে প্রয়োগ করা যায় কিভাবে? উত্তরটা হলো
হাইপারকনভার্জেন্স। এটাই ওয়েব স্কেল দর্শনকে প্রত্যেকটা ব্যবসার জন্য একটা বাস্তব সমাধান হিসেবে তুলে ধরেছে। এই স্লাইডটা পুরনো আর নতুন মডেলের মধ্যে পার্থক্যটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। বাম দিকে দেখুন, পুরনো আর্কিটেকচারে কম্পিউট, স্টোরেজ, নেটওয়ার্ক সবকিছু আলাদা আলাদা বাক্স বা সিলো। আর ডান দিকে হাইপারকনভার্জড মডেলে সবকিছু একটা সিম্পল বিল্ডিং ব্লকের মতো, যেখানে কম্পিউট আর স্টোরেজ একসাথেই আছে। ব্যাপারটা ঠিক যেন লেগো ব্লক দিয়ে কিছু বানানোর মতো, সহজ, ফ্লেক্সিবল আর শক্তিশালী। এখানে একটা খুব জরুরি ব্যাপার বুঝতে হবে। সত্যিকারের হাইপারকনভার্জেন্স মানে কিন্তু শুধু কয়েকটা যন্ত্রকে এক বাক্সে ভরে দেওয়া নয়। এর আসল সৌন্দর্যটা হলো এর প্রত্যেকটা উপাদানকে গোড়া থেকেই একসাথে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে, আর এটাই সিস্টেমটাকে অবিশ্বাস্য রকম দক্ষ করে তোলে। তাহলে এই নতুন মডেলের আসল পে অফটা কি? এর আসল সুবিধাটা কোথায়? এটি কিভাবে ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত করে? চলুন এর অসাধারণ সুফলগুলো এবার দেখে নেওয়া যাক। এই নতুন মডেলে সিস্টেম বড় করাটা বলতে গেলে একরকম ছেলে খেলা। ঠিক যতটুকু দরকার ততটুকু দিয়ে শুরু করা যায়। যখন আরও পাওয়ার বা স্টোরেজ দরকার হবে, শুধু একটা নতুন ব্লক যোগ করে দিলেই হলো। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, প্রত্যেকটা নতুন ব্লকের সাথে কম্পিউট আর স্টোরেজ দুটোই বাড়ে, তাই পারফরমেন্সও বাড়ে একদম অনুমানযোগ্যভাবে। পুরনো দিনের মতো জটিল হিসাব নিকাশের কোনো বালাই নেই। আর এর চূড়ান্ত সুবিধাটা হলো আইটি টিমগুলোর ফোকাসটাই বদলে যায়। তাদের আর দিনরাত জটিল হার্ডওয়্যার ম্যানেজ করা নিয়ে মাথা ঘামাতে হয় না। তারা তাদের সময় আর শক্তি দিতে পারে ব্যবসার জন্য দরকারি অ্যাপ্লিকেশন আর সার্ভিস ডেলিভারি করার দিকে। মানে পরিকাঠামো সামলানোর বদলে উদ্ভাবনের দিকে মনোযোগ দেওয়া যায়। শেষ করার আগে আসুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আজকের আলোচনার পর এটা ভেবে দেখার সময় এসেছে, আমাদের নিজেদের পরিকাঠামোগুলো কি ভবিষ্যতের জন্য তৈরি, নাকি আমরা এখনও অতীতের প্রযুক্তিতেই আটকে আছি? এই প্রশ্নের উত্তরই হয়তো আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করে দেবে।